হচ্ছেটা কি? কি চাইছো তুমি? এনে কোথায়? অদিতির মুখের হাসি আরও চওড়া হলো। সে লাশময়ী ভঙ্গি করে নাভানের সামনে আসে, দুহাতে নাভানের গলা জড়িয়ে লো ভয়েসে বলে ওঠে, প্লিজ নাভান, আমাদের এই মিষ্টি সময়ে ইনায়াকে কেন মনে করছো? এনজয় দিস নাইট। নাভানের রাগের মাত্রা ছাড়ালো। হঠাৎ করেই অদিতির গলা চেপে ধরে সে, তারপর হিসিয়ে বলে ওঠে, আমার হাতে মারাতে শখ হয়েছে তোর? যে এখানে চলে এসছিস, নিধির সাথে যা করেছিস তার জন্য তো তোকে আমি জানে মেরে ফেলবো। অনেক জোরে গলা চেপে ধরায় অদিতির দম বন্ধ হয়ে আসে প্রায়। তবুও ঠোঁটের হাসি বজায় রেখে আস্তে করে বলে ওঠে, আজ এই প্রথমবার এমন হলো যে তুমি আমাকে এরূপ অবস্থায় দেখে প্রশংসা করনি। সব ওই ইনায়ার জন্য হয়েছে, তাই না? আমার এই এতটাই খারাপ ছিল না ভান, যে ওই সামান্য মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো? নাভান হাত আরও দৃঢ় করে। অদিতির এবার দম বন্ধ হয়ে যাবার পালা। বহু কষ্টে বলে ওঠে, ইনায়াকে দেখতে চাইবে না বেবি? নাভান ফট করে হাতের বাঁধন আলগা করে অধৈর্য হয়ে জিজ্ঞেস করে। এনে কই? কি করেছিস ওর সাথে? অদিতি গলা ধরে কাশতে থাকে। কিছুক্ষণ পরে নিজেকে সামাল দেয় সে। তারপর উপরের নাইটিটা গায়ে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নাভান অদিতির পিছু করে একটা রুমে যেতেই থমকে যায়। অদিতির দিকে নাভান রক্ত চোখে তাকিয়ে ইনায়ার কাছে যায়। মেঝেতে পড়ে আছে ইনায়া। নাভান ইনায়াকে দেখে আটকে উঠল। পুরো শরীরে চাবুকের মার, গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইনায়ার পুরো শরীরেই মার। নাভান কোথায় ধরবে, কি করবে বুঝতে পারল না। চোখের কার্নিশ দিয়ে এক ফোঁটা পানি বের হবার আগেই সেটা মুছে নেয় নাভান। নাভান ভাবে সব তার নিজের জন্য হয়েছে। তার পাপের শাস্তি সবাই কেন পাচ্ছে? কেউ ভুল করে তো মাপ পায়, কিন্তু নাভান বড় পাপ করেছে। সেটার মাপ হলেও তার দহন সারা জীবন বইতে হবে। তার পাপের জন্য নিজের বোন, পুরো পরিবার শেষ হয়েছে। এবার আবার এখন ইনায়া। নাভানের চোখ পানিতে ভরে গেছে, কিন্তু সেটা সে শত চেষ্টা করেও ধরে রাখতে পারেনি। গাল বেয়ে ইনায়ার চোখের উপর পড়তেই ইনায়া মৃদু নড়ে ওঠে। হালকাভাবে পাপড়ি ঝাঁপায় সে। নাভানকে দেখে বেশ অবাক হলো ইনায়া। নড়তে গিয়েও পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে তার। ঠোঁট উল্টে দেয় ইনায়া। নাভানের জানটা যেন বের হয়ে যায়। ইনার গালে আলতো হাত রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন কেমন আছে? নিশ্চয় ওর খুব কষ্ট হচ্ছে। ইনায়া কোনো উত্তর দিল না, চুপটি করে রইল। নাভান আলতো হাতে ইনায়াকে উঠালো। তারপর অদিতির ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে ওঠে, আর কত নিচে নামবে তুমি? লজ্জা করো না তোমার? অদিতি হাসে, তারপর আফসোস নিয়ে বলে ওঠে, এই মেয়ের নামও তো শুনতে চাইতে না, আর এখন আর তোমাতে পাওয়ার জন্য আরও নিচে নামতে পারবো আমি? আমাকে কেন ঠকালে না ভান, কেন? আমার জীবনেরও একটা বড় পাপ, যে হিরে রেখে তোমার মতো সিলভার স্কিন আমি বেছে নিয়েছিলাম। মায়ের সাথে বাধা না মেরে তোমাকে আমি লাইফে জায়গা দিয়েছিলাম শুধু একটা কারণে। তাহলে আমার মনে হয়েছিল তুমি আমি পারফেক্ট ম্যাচ। তার জন্য বিয়ে করেও তার মুখ না দেখে তোমার কাছে চলে গিয়েছিলাম। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তুমি আমাকে বাবার জন্য নিজের বাচ্চাটাকে মেরে দিলে। কত জঘন্য তুমি! অদিতি নাভানের কথায় হেসে ওঠে, অতপর শান্ত গলায় বলে, তাতেও তোমার মন গলল না নাভান? তাতেও তোমার সব পেলাম না? অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে কাউকে ডাকল। অতপর সেখানে পরপর বলিষ্ঠ দেহের 8 জন ছেলে এসে ঢোকে। একজন অদিতির হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। অদিতি নাভানের সামনে এসে হাঁটু গেড়ে বসে তারপর ফাইলগুলো দেখিয়ে বলে, এখানে বিয়ের রেজিস্ট্রি পেপার, আর এটা তোমার সমস্ত সম্পত্তির দলিল, যা তুমি এখন আমাকে বিয়ে করার সময় লিখে দিবে। ইনায়া এতক্ষণ সবকিছু শুনেছিল। সে ক্লান্ত চোখে তাকায়। নাভান ইনায়াকে চোখে একবার তাকিয়ে অদিতিকে বলে ওঠে, আমি তা কেন করবো? অদিতি ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। ইনায়ার দিকে একবার তাকিয়ে 8 জন ছেলেকে দেখিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি কি চাও ওর অবস্থা নিধির মতো হোক? ইনায়ার গা গুলিয়ে আসে। সে নাভানের দিকে আরও এগিয়ে বসে। মনে মনে শুধু একজনের নাম জপতে থাকে। নাভান এবার ভয়ঙ্করভাবে রেগে বলে ওঠে, আর কত নিচে নামবে তুই? যতক্ষণ না তোমাকে পাচ্ছি। আর এটা মনেও নিও না কেউ তোমাদের বাঁচাতে আসবে। আমি জানতাম না ভান, তুমি পুলিশ ইনফর্ম করবেই, তাই তো ভুল অ্যাড্রেস দিলাম তোমাকে। তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও। তুমি তা করলেই ইনায়া সেফ থাকবে।
বলেই নাভানকে একটা চোখ টিপ দিয়ে উঠে যায় অদিতি। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি বেজে ওঠে। নাভান যেন পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। কি করবে এখন? বাবা মায়ের কবর জিয়ারত করে ইনা রাস্তার পাশে এসেছিল গাড়ির জন্য, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটা গাড়ি তার সামনে ব্রেক কষে। জোর করে ইনায়াকে তারা নিয়ে আসে এই বাড়িতে। অদিতিকে দেখে ইনায়া অবাক হয়েছিল প্রথমে, তাকে কেন এখানে এনেছে তা জানতে চাইলেই অদিতি তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। ইনার আর্তনাদ সেই রুমের প্রত্যেকটা ইট বালুও যেন সাক্ষী হয়ে রয়েছে। একসময় ইনা নিশ্চুপ বনে যায়, তখন থামে অদিতি। অন্ধকারে মৃদু মৃদু হলুদ আলোয় নাভান ইনার রক্তাক্ত মুখের দিকে তাকালো। অতঃপর সিংহিনীর মতো সামনে বসে থাকা অদিতির দিকে লক্ষ্য করে, যে একগাল হেসে তার দিকে তাকিয়ে আছে। নাভান একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় জিজ্ঞেস করে ওঠে, আমি তোমাকে বিশ্বাস করব কি করে, যে তুমি ইনার কিছু হতে দেবে না? অদিতি চমৎকার হাসল, তারপর সুরেলা গলায় শান্ত স্বরে বলে উঠল, তুমি সাইন করলেই ইনায়া সুস্থ থাকবে, না হলে আমি কথা রাখবো না। নাভান রাজি হলো সাইন করার জন্য। অদিতি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে উঠে গেল নাভানের উদ্দেশ্যে ফাইল দেবে বলে। ইনায়া কষ্ট করে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, আপনি কি পাগল হয়েছেন? এটা কেন হতে দিচ্ছেন? নাভান উত্তর দিল না। উঠে দাঁড়িয়ে অদিতির হাত থেকে ফাইলটা নেয়। অদিতি তার সামনেই দাঁড়ানো। আচমকায় নাভান হাতের ফাইল দিয়ে অদিতির মুখে মেরে দেয়। অদিতি হতভম্ব হয়ে মুখে ধরে বসে পড়ে। রুমে থাকা বাকি ছেলেগুলো নাভানের দিকে এগিয়ে আসতেই নাভান তার সামনে পড়ে থাকা হকস্টিক নিয়ে সবগুলোকে পেটাতে থাকে। মেন পয়েন্টে তাক করে মারগুলোতে ছেলেগুলো সহজেই কাত হয়ে পড়ে রয়েছে। নাভান গিয়ে ইনায়াকে দাঁড় করায়। ইনায়া এই 5 মিনিটের ভেতরে ঘটে যাওয়া ঘটনায় অবাক হয়ে গেছে। নাভান ইনায়াকে নিয়ে রুমের বাইরে এসে দরজা লক করে দেয়। ইনায়া আর নাভান দুজনেই অবাক হলো। জায়গাটা তাদের কারোরই চেনা নয়। হঠাৎ বাইরে থেকে প্রচুর শোরগোলের আওয়াজ, পুলিশের সাইলেন্ট কানে আসে। আর এদিক দিয়ে রুমের ভেতরের ছেলেগুলো দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। নাভান ইনায়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তখনই ইনায়ার চোখ যায় জায়ানের পানে, যে কয়েকটা ছেলেকে পিটিয়ে এদিকেই আসে। নাভান অবাক হলো এই ভেবে, অদিতি এতগুলো লোক হায়ার করলো কি করে? বাংলাদেশে ওর চেনা জানা কত দূর? নাভানের ভাবনার গত হয় জায়ানের আগমনে। জায়ান এক ধ্যানে ইনায়ার দিকে তাকিয়ে আছে। তার মুখের অভিব্যক্তি বোঝা গেল। ইনায়ার কান্নারা যেন বাঁধ ভেঙে আসে। জায়ান আলতো হাতে ইনায়াকে জড়িয়ে ধরে ফিসফিস গলায় জিজ্ঞেস করে। ইনায়া কথা বলে না, জায়ানের বুকে মিশে ফোপাতে থাকে। আচমকা জায়ানের কপালের রগ ফুলে ফেপে উঠছে, চোখগুলো জলজল করে ওঠে। ইনায়াকে পাজাকুলে নিয়ে উপরে উঠে যায়। নাভানের দিকে পিছু ফিরে শান্ত এবং গম্ভীর গলায় বলে, বড্ড দেরি করে ফেলেছি গিয়ে হরিণী। কে করেছে এমনটা? সব কটাকে তুলে পুলিশের হেফাজতে রাখো, এদের ব্যবস্থা আমি করছি। নাভান আর কিছু বলতে পারে না, মনের মুখে তাকিয়ে থাকে শুধু সেই দিকে। জায়ান উপরে এসে ইনায়াকে সোফায় বসায়, তারপর জিজ্ঞেস করে কোথা থেকে কি হয়েছে। ইনায়াও বাধ্য মেয়ের মতো সব খুলে বলে। জায়ান রুমটার দিকে তাকায়। ইনায়াকে এখানে বসে থাকতে বলে সেই রুমটার দিকে এগিয়ে যায়। ইনায়া জায়ানকে বারণ করতে গিয়েও করে না। তার কথা কি জায়ান করিম শুনবে? জায়ান রুমে ঢুকতেই 8টা ছেলে আর অদিতিকে দেখতে পায়। ছেলেগুলোকে দেখে বাঁকা হাসে জায়ান, অতপর বিড়বিড় করে বলে, নেডি কুত্তার পাল। তারপর ভয়ঙ্কর চোখে অদিতির দিকে তাকায়। এমন সুদর্শন ভয়ঙ্কর রূপের ছেলে দেখে অদিতি একটু ভয় পেল। জায়ানকে দেখে ছেলেগুলো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। একটা ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই আপনি মাফ কইরা দেন, এরা যে আপনার লোক বুঝি নাই, মাফ কইরা দেন ভাই। জায়ান বাঁকা হাসে, অতপর ঠোঁট বাঁকিয়ে বলে, মাফ করে দিব? ঠিক আছে, যা মাফ করলাম, তবে একটা ডিল বদল হয়ে যাক। ছেলেগুলো জায়ানের কথার মানে বুঝতে পেরেছে বোধহয়। তারা সব কটাই মাথা নাড়ায়। জায়ান অদিতির দিকে একবার বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। অতপর বড় একটা তালা ঝুলোয় সেখানে। ইনায়ার কাছে এসে আলতো হাতে তাকে কুলে তুলে নেয়। ইনায়া ভ্রুকুসকে জিজ্ঞেস করে ওঠে, এটা কি হলো? তোমার এত কিছু জানতে হবে না। জায়ানের কথায় ইনায়া আর কোনো কিছু বলল না, চুপচাপ হয়ে জায়ানের বুকে মিশে রইল। হঠাৎ করে ইনায়ার কানে আসে অদিতির চিৎকার। সে চোখ ছোট করে জায়ানের দিকে তাকালো। জায়ান তা লক্ষ্য করল না। ইনায়াকে নিয়ে বাইরে চলে আসে। ইনায়া দেখে সেখানে ফাহাদ, ঈশান, নাভানকে, আরও অনেক পুলিশ। সে একটু নড়তেই জায়ান আরও জোরে ধরে।
ফাহাদ ঈশান এগিয়ে এসে ইনায়ার কন্ডিশন জানতে চায়। জায়ান ইনায়াকে গাড়িতে বসিয়ে ফাহাদের দিকে তাকায়। বাকি কালপিটগুলোর ব্যবস্থা আমি করব, তারপর নিজ হাতে পুলিশের কাছে দিয়ে আসব। অদিতির সাথে আরও কেউ আছে, সেটা বের করতে হবে। এদিকটা তুমি সামলে নাও, আমি ইনায়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আর ওর স্টেটমেন্ট নেওয়ার দরকার নেই। ফাহাদ সায় জানালো। তারপর বিশাল বড় এই দোতলা ভাঙা বাড়িটা দেখল। এটা শহর থেকে বেশ কিছুটা দূরে। অদিতি একা একা এই বাংলাদেশে এমন নির্জন বাড়ি কী করে খুঁজে পেল তা তাদের কারোর মাথায় ঢুকছে না। তার সাথে কার হাত থাকতে পারে? ক্ষণে ক্ষণে অদিতির চিৎকারের আওয়াজ ভেসে আসে। নাওয়ান ঈশান হতভম্ব হলো। ঈশান আশ্চর্য দৃষ্টিতে ফাহাদের দিকে তাকিয়ে বলল, এটা কি ঠিক হচ্ছে? ওদের মতো মেয়েরা এইসবই বেশি খোঁজে। চিন্তা করো না, জানে মরবে না, শুধু একটু বেশি সামাল দিতে হবে। ফাহাদ হাসে। জায়ান বাঁকা চোখে তাকিয়ে ঈশানকে ফিসফিস করে বলে ওঠে। ঈশানের এই কথা শুনে কান ঝাঝা করে উঠল। ফাহাদ পুলিশের সাথে গেল কথা বলতে। জায়ান নিজের লোকদের বলল বাড়িটা পাহারা দিতে, যাতে করে একজনও পালাতে না পারে। তারপর জায়ান চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসে। ইনার দিকে এক পলক তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। আর নাওয়ানের চোখ পড়ে থাকলো সেই গাড়ির শেষ দৃষ্টি পর্যন্ত। রাত 12টা বেজে, ঘড়ির কাঁটা এখন 40-এর ঘরে। নিধি একা একা ফাহাদের রুমের বারান্দায় বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। ইনার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। নিধি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। কাল থেকে এখনও না খাওয়া সে। সারাদিন মিনারা বেগম একবারও নিধির খোঁজ করেননি। নিধি নেমে এসে এদিক সেদিক তাকায়। তাদের বাড়ির থেকেও বিশাল বড় করিম ভিলা। সব দিকেই যেন আভিজাত্য ফুটে রয়েছে। বাড়ির মেঝে থেকে আসবাবপত্র সব সোনালি রঙের আভায় ফুটে রয়েছে। নিধি আলতো পায়ে হলরুমে আসে। এসেই কিছুটা অবাক হয়। মিজানুল করিম আর মিনারা বেগম আর তিথি সোফায় বসে রয়েছেন, হয়তো ছেলেদের জন্য। মিজানুল করিম নিধিকে দেখতে পেয়ে কাছে ডাকে। নিধি আলতো পায়ে হেঁটে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তিথি নিধিকে বসতে বলে তার পাশে। মিনারা বেগম এক পর্যায়ে খেকিয়ে উঠলেন। এত রাত অবধি জেগে আছো কেন? নিধি শান্ত গলায় বলে ওঠে। আমার খিদে পেয়েছে প্রচন্ড। মিজানুল করিম আর মিনারা বেগম দীর্ঘশ্বাস ছাড়ল কিছুটা। ছেলেদের টেনশনে পড়ে নিধির কথা ভুলে আছেন। মিজানুল করিম মিনারা বেগমকে গম্ভীর গলায় বলেন, এতক্ষণ পর্যন্ত খায়নি মেয়েটা, খেয়াল রাখবে না তুমি? বালাই শাক, ও কি কচি খুকি? খিদে পেলো কি আমাকে খাইয়ে দিতে হবে? তিথি মায়ের কথায় অবাক হলো প্রচুর। এটা কেমন কথা? তিথি সন্ধ্যার দিকে হোস্টেল থেকে ফিরে এসেছে। সেও নিধিকে ডিস্টার্ব করবে না বলে উপরে যায়নি। তিথি বিরক্ত হয়ে মাকে বলে ওঠে, আশ্চর্য, মেয়েটা বাড়িতে নতুন, ও কি সব চেনে? জলদি যাও। তোমার থেকে এমন ছেলে মানুষই আশা করিনি মিনারা। কথাটা বলে নিধির কাছে এসে মিজানুল করিম দাঁড়ালেন। মিনারা বেগম উঠে গেলেন খাবার বাড়তে। মিজানুল করিম হাসি মুখে বলে ওঠেন, চলো একসাথে খাওয়া যাবে। নিধি মাথা ঝাঁকিয়ে তাদের সাথে ডাইনিং রুমে গেল। খাবারের শেষ পর্যায়ে ফাহাদ বাড়িতে আসে। ঘড়ির কাঁটা তখন 1:20। কলিং বেলের শব্দে মিনারা বেগম জলদি গিয়ে দরজা খোলেন। ফাহাদকে একা দেখতে পেয়ে জায়ানের কথা জিজ্ঞেস করতেই ফাহাদ বলে ওঠে জায়ান সকালে আসবে। মিজানুল করিম বার কয়েকবার ইনায়ের কথা জিজ্ঞেস করেছেন। কে কারা কিডন্যাপ করেছে সে বিষয়ে আপাতত চেপে গেল ফাহাদ। হাত মুখ ধুয়ে কয়েক লোকমা মুখে দিয়ে উপরে চলে গেল। মিনারা বেগম আর মিজানুর করিম এবার কিছুটা শান্ত হতে পেরেছেন। দুজনেই এবার চলে গেলেন। তিথিও তাই করল। নিধি নিচে কতক্ষণ পায়চারি করে রুমে চলে আসে। আসতেই ফাহাদ তার কোমরে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। নিধি ছুটতে গেলেও পারে না। ফাহাদ এবার নিধির বুকে মাথা রেখে লো ভয়েসে বলে ওঠে, মাথাটা টিপে দাও। ফাহাদ মাত্র শাওয়ার সেরেছে, মাথার চুল মোছা হয়নি, যার দরুন নিধি অনেকটাই ভিজে যাচ্ছে। সে খেকিয়ে বলে ওঠে, কি করছেন কি? আমাকে ভিজিয়ে দিচ্ছেন তো? ফাহাদ বুক থেকে মাথা উঠিয়ে নিধির পানে তাকায়। চোখ দুটি তার খুবই শান্ত। ফাহাদ নিধির কপালে ছোট্ট একটা চুমু দিয়ে লো ভয়েসে বলে, আমার চেরি ফুল, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ রকমের কাছে চাই। নিধি হেসে উঠল তৎক্ষণাৎ। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাপা গলায় জিজ্ঞেস করল, আমার মতো নষ্ট ফুলকে জীবনে এনে জীবনটা নষ্ট করলেন কেন মেয়র সাহেব? নষ্ট ফুলের তো কোনো সুবাস নেই, আপনি জীবনটাও নষ্ট করে দিবে। ফাহাদ চমৎকার হাসল। অতপর ফিসফিস করে বলে উঠল, তুমি নামক সুবাসিত ফুলের সংস্পর্শে আমি হাজারবার নষ্ট হতে রাজি। তুমি আমার আধার জীবনটা রঙিন করে দিয়েছ নিধি, যেখানে শুধু আমার সুখ দেখতে পাচ্ছি আমি। তোমার দুঃখ কষ্ট সব চোখের জলে ধুয়ে যাক,
সবটুকু যাতনা শুধু আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাক। নিধি আচমকা ফাহাদকে সরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ে, তারপর বিড়বিড় করে বলে ওঠে, আমার যাতনা আমারই থাক। তা আপনি পোহাতে আসবেন না মেয়র সাহেব, দগ্ধ হয়ে যাবে। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করা হয়েছিল ইনায়াকে। ইনার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। এত রাতে মহিলা ডাক্তারও জোগাতে জায়নের বেগ পেতে হয়েছে। ডাক্তার তো প্রথমে ইনায়াকে দেখে আটকে উঠেছিলেন। ফর্সা চামড়ায় মারের দাগগুলো জলজল করছিল। ইঞ্জেকশন মলমে ইনায়ার ব্যথা শেষ রাতের দিকে একটু কমে এসেছিল। জায়ন বাকি রাত তার শিওরেই বসা। 4:30 ইনায়ার চোখ কিছুটা লেগে এসেছিল। হঠাৎ করে ঘুম ভাঙতে পাশে লক্ষ্য করে জায়ানকে, যে এখন ঘুমে ঢুলছে মাত্র। ইনায়া আর তাকে ডাক দিল না। সাবধানে বেড থেকে নেমে ওয়াশরুমে যায় সে। হসপিটালের পোশাকে আছে এখন ইনায়া। ওয়াশরুমের মিররে নিজেকে দেখে ঘাবড়ায় ইনায়া। সব রাগ অদিতি তার ওপর ছেড়েছে। শুধু কি ভালোবাসার জন্য মানুষ এমন জঘন্য হতে পারে? ইনায়া বেরিয়ে এসে জানালার পাশে এসে দাঁড়ায়। কনকনে ঠান্ডা বাতাস আসে। ইনায়ার হঠাৎ মনে পড়ে নাভানের একটা কথা, কেউ কি করে নিজের সন্তানকে মারতে পারে, তাও অন্য একটা পুরুষের জন্য কিভাবে? ভেবে কুল পায় না ইনায়া। নাভানের প্রতি তার ভালোবাসা ছিল 3 কবুলের জোরে। 3 কবুল বলার পরই তার প্রতি অধিকার, ভালোবাসা যেন সবই একেবারে চলে এসেছিল, যা ছিল প্রচুর গভীর। কিন্তু একটা নারী কতদিন পারে নিজের পুরুষটির সাথে অন্য মেয়ের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত? একবার, দুবার? সেখানে ইনায়া 9টি মাস তা দেখে এসেছে। যেখানে সে নিজের মুখটা স্বামীকে তখন দেখাতে পারেনি, সেখানে অধিকার শব্দটা বেমানান হয়ে গিয়েছিল। হয়তো নাভানের তার কথা একটুও মনে পড়েনি, তাই অন্য মেয়ের সঙ্গে রাত্রি যাপনে তার বিবাহিত জীবনের 9টি মাস পার করতে পেরেছে। আর তাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিল বোধহয় ইনায়া। সে রাতের আধারে মোবাইল বুকে জড়িয়ে শুধু কেঁদেই ছিল। স্ত্রী হিসেবে নিজের আত্মসম্মান ছিল কই তার? চোখের সামনে ভালোবাসা চাদর সরে যখন সত্য বেরিয়ে এলো, তখনই সে আত্মসম্মানের মোহিতে বাধ্যমূলক ভালোবাসা সংসার ছেড়েছিল। যে সংসার ছিল তার একারই 9টি মাসের স্মৃতি, সাথে স্বামীর ছবি আর নাম। শুধু এতটুকুই, শুধু সম্পর্কের বেড়াজালে বাধা ছিল সে। আচমকা দুটি পুরুষালী হাত পেছন থেকে ইনায়ার কোমর জড়িয়ে ধরে। ইনায়ার পিঠ ছুঁই তার প্রশস্ত বুকে। কাঁধে কারো মুখ আর ঘাড়ে নিঃশ্বাসের বাড়ি লাগলেও ইনায়া হেলে না। দীর্ঘশ্বাস ফেলে শুধু তাকিয়ে থাকে আকাশের ওই রাতের শেষ চাঁদের দিকে। জায়ান হালকা স্বরে জিজ্ঞেস করে ওঠে, ডাকলে না আমাকে? একা একা কেন উঠতে গেলে? যদি পড়ে যেতে। ইনায়া ম্লান হাসল, মৃদু স্বরে বলে উঠল, একা একা হাঁটলেই জীবনের আসল মানে বোঝা যায়, পরে গিয়েও নিজেকে উঠে দাঁড় করাতে হয়। আপনি কি তা বুঝবেন? জ্যান শব্দ করে হেসে ওঠে। ইনায়াকে ঘুরিয়ে তার দিকে ফেরায়, হাত দিয়ে মুখে আসা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ইনায়া শান্ত চোখে জায়ানের চোখের দিকে তাকালো। শান্ত গম্ভীর চোখ জোড়া অজস্র মায়া নিয়ে ইনায়ার পানে তাকিয়ে আছে। আপনার চোখ জোড়া গভীর সমুদ্রের ন্যায়, তাকাতে বড্ড ভয় হয় আমার। সমুদ্রে তলিয়ে যাওয়ার ভয় আছে তোমার? বিশ্বাস করো, ডুবতে দিব না। সে আছে, কিন্তু বিশ্বাস করতে বড্ড ভয় হয়। জায়ান কোনো উত্তর দিল না। ইনায়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। জায়ান মুখ বাড়িয়ে ইনায়ার চোখের উপর ফু দেয়। ইনায়ার চোখের পাপড়িগুলো সহজেই নড়ে ওঠে যেন। জায়ান ইনায়া কাঁপতে থাকা ঠোরজোড়ায় নিজের বৃদ্ধা আঙুল দিয়ে চেপে ধরে। অতপর নিজের ওষ্ঠদ্বয় সেই আঙুলের উপর রাখে। একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে আশ্রে পড়ছে। শেষ রাতে মৃদু হাওয়া দুজন প্রাপ্তবয়সী নরনারীর ভেতরের অনুভূতিগুলো জলজল করছে। জায়ান ফিসফিস করে বলে ওঠে, আমি কবে তোমায় বৈধভাবে ছুঁয়ে দেব হরিণী, জানো কি? ইনায়া চোখ মেলে তাকালো। জায়ানের বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে ফিসফিস স্বরে বলল, শীঘ্রই, খুব শীঘ্রই। সোহানা মির্জা নাভানকে সকাল সকাল তার রুমে ডেকেছেন। সারা রাত ইনায়া আর জায়ানের কথা ভেবে ভোর রাতের দিকে শুয়েছিল নাভান। মায়ের ডাকে ঘুম ঘুম চোখ মুখ নিয়েই সোহানা মির্জার রুমে আসলো। সেখানে আয়শা মির্জাও ছিল। সোহানা আদুরে ভঙ্গিতে ছেলেকে কাছে ডাকলেন। নাভানও চুপটি করে মায়ের পাশে বসে। সোহানা গতকালকের কোনো কথাই তোলো না। ঈশানের থেকে সবটা শুনেছে তারা সবাই। আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করেছেন তার ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য। নাভান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সোহানা গলা খাকারি দিয়ে তার দিকে মনোনিবেশ করলেন। ইনায়ার কি খবর? সেখানে কে আছে? নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। মলির মুখে বলে উঠল, আমার জানা নেই।
জানা নেই এভাবে কতদিন যাবে। তোমরা কিছু তো একটা সিদ্ধান্ত নাও। আমি হয়তো তোমাকে সব জানিয়েছিলাম। আর একটা বার ভেবে দেখো তোমরা, আমি ইনায়ার সাথে কথা বলবো। নামান আচমকাই হাসলো, তার ছেলের হাসি সেটা। তারপর ম্লান মুখে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, তাকে আর কি বলবে মা? তার মন কি আমাদের আছে? না। আমার কথা কি ভাববে? না, কারণ সে তো আমার নেই। অনেক দেরি করে ফেলেছি আমি, বড্ড দেরি। সোহানা মির্জা অবাক হলেন। মায়ের মন যেন আগের সব কিছু ভুলে যেতে চাইছে। মন বলছে এখন সব ঠিক হলে ক্ষতি কি। আয়শা মির্জা নাভানের এমন হতাশ মন দেখে নিজেও নুইয়ে বলেন, কি জানি তার নাতি নাতনির ওপর গহন লেগেছে হয়তো। তবে ইনায়াকে নাভান আবার ফিরে পেতে চাইছে, সেটা যেন তার কাছে অবাক ঠেকল। কানাডায় থাকাকালীন নাভান আগ্রহ করেও ইনায়ের কথা জানতে চায়নি তার কাছে। আছে নাকি গেছে সেটাও না। আর এখন আয়েশার মনের একটা ছোট্ট প্রশ্ন তিনি নাভানকে করেই বসলেন। তাই ইনায়া কি নতুন করে কারোর সাথে ঘর করবে নাকি? আমার তো ওই করিম বাড়ির ছোট ছেলেটাকেই সন্দেহ হচ্ছে। নাভান জল জল চোখে মা আর দাদুর দিকে তাকালো, আর কিছু না বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। সোহানা আর আয়েশা মির্জা বুঝলেন নাভানের সবটাই জানা হয়েছে। সোহানা মির্জা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ছেলেকে শেষ সুযোগ দেওয়ার দরকার। ইনায়ার কাটা জায়গাগুলো আজকে টানছে প্রচুর। ঔষধ খাওয়ার পর ব্যথাটা কম, স্লাইন চলছে সকাল থেকে। জায়ান এক মুহূর্ত ইনায়াকে একা ছাড়ছে না। ডাক্তার অবশ্য ইনায়াকে বিকেলের দিকে ডিসচার্জ করতে বলেছে। বাড়িতে খেয়াল রাখলে ধীরে ধীরে সুস্থ হবে ইনায়া। জায়ান বাড়িতে ফোন দিয়ে বলেছে ইনায়াকে নিয়ে বাড়ি আসছে বিকেলে। এ নিয়েও ইনায়া অমত পোষণ করেছে। তার কথা হলো তাকে হোস্টেলেই ছেড়ে আসতে। জায়ান কিছু না বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, আর ইনায়ার দুপাশে রেখে গিয়েছিল দুজন নার্স। ঘন্টা সময়ের মধ্যেই জায়ান ফিরে আসে। হাতে ছিল অনেকগুলো শপিং ব্যাগ, সাথে কিছু খাবার। জায়ান হাত মুখ ধুয়ে এসে ইনায়াকে নিজ হাতে খাইয়ে দেয়। ইনায়াও কোনো দ্বিমত পোষণ করে না। খাবার শেষে জায়ান ইনায়াকে শান্ত গলায় বলে ওঠে, এখন ঘুমাও, একটু পরেই বের হব আমরা। আমি করিম ভিলায় যেতে চাইছি না, আমাকে হোস্টেলে দিয়ে আসুন প্লিজ। কেন, সমস্যা কি? আমার প্রচুর কাজ, যেতেই হবে। জায়ান ভ্রু কুঁচকাল। ইনার ম্লান মুখটার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, মায়ের জন্য যেতে চাইছো না তাই তো? ব্যাপার না, আমি সামলে নিব। সেটাও আছে আসলে। ইনা জায়ানের দিকে তাকালো। জায়ানও প্রশ্নবিদ্ধ মুখে তার দিকে তাকিয়ে আছে। ইনা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাসি মুখে আবার বলে উঠল, এটা মাসের শেষ দিক। আমার এক ফ্রেন্ডের হেল্প নিয়ে একটা কোচিংয়ে জব নিয়েছি আমি। ওর নাম সানিয়া, স্যালারি ভালোই। সানিয়া আর ওর একটা রুমমেট মিলে ভার্সিটির পাশেই 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। আমিও সামনের মাসে ওদের সাথে জয়েন করব। আমাকে ওইদিকে থাকা দরকার আপাতত। জায়ান শুনল পুরো কথা, তারপর অত্যন্ত গম্ভীর মুখে বলে ওঠে, এসবের কি দরকার? তুমি তিথির সাথেই থাকো, মাসে মাসে টাকা বাবা তো দিচ্ছি। আমি নিজে কিছু করতে চাইছি। জায়ান আর কিছু বলল না। ঘড়ির কাঁটায় সময় দেখে শপিং ব্যাগ থেকে কালো রঙের সেলার স্যুট বের করে ইনায়াকে দিল। ইনা জিজ্ঞাসা মুখে জায়ানের পানে তাকালে জায়ান তড়িঘড়ি করে বলে ওঠে, যতদিন না সুস্থ হচ্ছ আমাদের সাথেই থাকবে। আর এখন বাড়ি যাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তাড়াতাড়ি করো। এই বলে ফাহাদের ফোনে কল দিয়ে বের হয়ে যায় জায়ান। ইনায়াও ফ্রেশ হতে চলে যায়। আধ ঘন্টা হতেই ইনায়া বের হয়ে আসে। জায়ান আগে থেকেই রুমে বসা ছিল। ইনায়াকে দেখে হাসলো। বসা থেকে উঠে ইনায়ার নাক টান দিয়ে মিষ্টি করে বলে ওঠে, মাই ব্ল্যাক কুইন, চলো, বিশাল বড় সারপ্রাইজ আছে। ইনায়া চমকালো। কি জানি সারপ্রাইজ দেবে, কে জানি। নিধি মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে। এখানে তার দিন কাটছেই না। ফাঁদ পেতে আছে কি করে এখান থেকে বের হতে পারে। করিম ভিলাতে অনেক সিকিউরিটি আছে। সব ডিঙিয়ে যাওয়া নিধির জন্য আপাতত কষ্টকর। আর যে করেই হোক তাকে মেন ডোরের চাবি কালেক্ট করতে হবে আগে। তারপর এই মেয়রের আস্তানা থেকে পালাবে সে। তখনই কারো আশার শব্দে নিধির ভাবনার গত হয়। পেছন ফিরে ফাহাদকে দেখে মুখটা আরো অন্ধকার হয়ে যায় নিধির। পালানোর জন্য কি কি প্ল্যান করলে বলো আমায়। প্রমিস, কাউকে বলবো না। নিধি ফাহাদের এমন কথায় রায় বাঘিনীর মতো তার দিকে তাকালো। ফাহাদ দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসে। নিধির প্রচুর রাগ হলো। সে হিসিয়ে বলে ওঠে, ট্রাস্ট মি, একবার এই বাড়ি থেকে বের হলে আপনি আমাকে এই পৃথিবীর কোনো জায়গাতেই খুঁজে পাবেন না। ফাহাদ হাসি থামিয়ে মুখ গম্ভীর করল। অতঃপর নিধির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, অতীতটা ভুলে কেন যাচ্ছ না তুমি? সামনে তাকিয়ে দেখো, কত সুন্দর জীবন তোমার।
তোমার আমার সুন্দর একটা পৃথিবী। আমি কিচ্ছু পারবো না ভুলে যেতে। না ভুলতে পারবো অতীত, না আপনাকে মানতে পারবো, না আপনার কাছে করুণার পাত্রী হিসেবে আমি থাকতে পারবো। আমার নিজের প্রতি আমার ঘৃণা লাগে। আমার পুরো শরীর কলুষিত, কলঙ্কিত। আমাকে আমার মতো ছেড়ে দিন। ফাহাদ নিধির ঘনিষ্ঠ হলো, অতপর ফিসফিস স্বরে বলে উঠল, হেই, আমি তো তোমাকে ভালোবাসি সেই প্রথম থেকে। করুণা কেন বলছো? আমাকে মেনে নাও। আমি তোমার কলুষিত কলঙ্কিত সব সয়ে নিব। নিধি ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। কোনো পুরুষের ছায়া সহ্য হয় না তার। নিজেকে গুটিয়ে নিল ফাহাদ থেকে অনেকটা দূরে। ফাহাদ কিছুক্ষণ অবাকের দৃষ্টিতে তাকিয়ে তারপর যেতে যেতে বলে ওঠে, রেডি হয়ে নাও নিধি, ইনায়ের কাছে যাব। হাইওয়ের রাস্তা ধরে ফাহাদের গাড়ি এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে ফাহাদ আর প্যাসেঞ্জার সিটে নিধি বসে আছে। দুজনেই চুপচাপ হয়ে আছে। প্রায় 40 মিনিটের মতো গাড়ি চলছে। নীরব পরিস্থিতিতে মুখ খুলছে না কেউ। নিধি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলে ওঠে, হসপিটালে যেতে এতক্ষণ লাগে? সত্যি করে বলেন তো, আমায় শুনশান কোথায় নিয়ে মেরে ফেলবেন না তো? ফাহাদ চোরা চোখে একবার নিধিকে দেখে মিনমিন করে বলে ওঠে, তোমাকে তো মারার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট। শুনশান জায়গা কেন লাগবে? অ্যানিওয়ে, তুমি এমন কোনো প্লেসে গিয়ে ভালোবাসায় মরতে চাও নাকি? কি বললেন? এটা তো হসপিটালের মতো লাগছে না। ভেতরে চলো। নিধি অনেক রেগে ফাহাদের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। আর এই লোক দারুণ ঠোঁটকাটা। ফাহাদও আর নিধিকে কিছু বলে না। দীর্ঘ সময় পার করে পুরান ঢাকার কিছুটা দূরে একটা শুনশান পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামায় ফাহাদ। নিধি গাড়ি থেকে নেমে লক্ষ্য করে সামনে জায়ানের গাড়ি। নিধি অবাক হয়। ফাহাদ সিরিয়াসলি কোনো শুনশান জায়গায় নিয়ে এলো। ফাহাদ নিধির ভয় দেখে হাসল। বলে ফাহাদ হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। নিধিও তাই করল। ভেতরে যেতেই ইনায়া আর জায়ানকে দেখে তারা। নিধি ইনায়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক আছে ভাবি, তোমাকে এমন ডাস্ট হসপিটালে ভর্তি কেন করলো? কি বিচ্ছিরি। ইনায়া এত টেনশনের মাঝেও হেসে ওঠে। জায়ান ফাহাদকে ইশারা করে ওদের দুজনকে বলে তাদের সাথে আসতে। নিধি আর ইনায়াও তাই করল। ইনায়া বুঝতে পারছে না ওরা কেন এখানে এনেছে। একটা রুমের মাঝে গিয়ে জায়ান দরজা খোলে। ফাহাদের ছেলেগুলো এখানে সব কয়টার হাতে মোটা রড। ইনায়া খেয়াল করলো গতকালকের ছেলেগুলোকে আধমরা করে ফেলে রাখা হয়েছে। নিধি ছেলেগুলোকে দেখে কাঁপতে থাকে। আচমকা ইনায়াকে জড়িয়ে ধরে সে। ইনার কষ্ট হলেও সহ্য করলো। ফাহাদ নিধির কাঁপতে থাকা বাহুতে হাত বুলিয়ে বোঝানোর স্বরে বলে ওঠে, লোক নিধি, এদের যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো। একবার বলো কি করবো ওদের সাথে। নিধি ফুপিয়ে কেঁদে দেয়। ফাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি ওদের দিয়ে আমাকে রেপ করাবেন? তা কেন করব? সবাই অবাক নিধির এমন বাচ্চা কথায়। ফাহাদ হতবাক হলো। নিধি উল্টে বলে ওঠে, তাহলে আমাকে এখান থেকে নিয়ে যান। দেখছেন না ওরা কেমন লোলুপ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে? ফাহাদ জায়ান ছেলেগুলোর দিকে তাকায়। মার খেয়ে এদের অবস্থা এমনিতেই খারাপ। এরা সবকটা চোখ খুলে তাকাবে কিনা তার সন্দেহ। জায়ান মুখ বাঁকিয়ে বলে, তোমাকে যেতে দিব নিধি, আগে বলো এদের কি ব্যবস্থা করব। যা খুশি তাই করেন, আমাকে এখান থেকে বের করেন। ছেলেদের মধ্যে একটা বলে ওঠে, ভাই, আমাদের ছেড়ে দেন। আপনার কথা মতো ওই মেয়েকে আমরা রেপ করেছি। আমাদের ছেড়ে দেন। ওটা কালকের হিসেব ছিল, আজকের হিসেব হবে। ইনায়া নিধি আটকে উঠল যেন। ফাহাদ জায়ান নিরুত্তর। ইনায়া বুঝতে পারল মেয়েটাকে। জায়ান এই রুম থেকে বেরিয়ে যায়। ইনায়াও তাই করল। জায়ানের সাথে অপর রুমে গিয়ে চোখ উল্টে ফেলল যেন। অদিতিকে দেখে নিধি আর ইনায়ার চোখ কপালে। সারা শরীরে কামড়ের দাগ, পুরো নাজেহাল অবস্থা। ইনায়া রেগে জায়ানের দিকে তাকালো। নিধির যেন নিজের কথা মনে পড়ে গেল অদিতিকে দেখে। সে জায়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের মাঝে ও ওদের মাঝে পার্থক্যটা কি রইল? খারাপ হলেও সম্মানহানি তো একটা মেয়ের হয়েছে, তাই তো? জায়ান আচমকা হাসল। জায়ান বাঁকা হেসে ইনায়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কেউ আমার বাগিচার এমন হাল করতে চেয়েছিল? আমি খারাপ এতটাও না। যার যার বুদ্ধির স্বাদ কেমন তা তো বুঝতে পারি কিছু। তারপর নিধির দিকে তাকাতেই জায়ান বলে, তোমার ওকে দেখে খুশি হওয়া উচিত। তোমার এই হালের জন্য ওই দায়ী। ইনায়া আর দেখতে পারল না, বেরিয়ে এলো। ছোট হলরুমে আসতেই ছেলেগুলোর রুম থেকে চিৎকার বেরিয়ে আসে। ইনায়া ফিরে তাকালো জায়ানের দিকে। ওদের পুলিশের হাতে তুলে দিন। আর নিজের হাতে তুলছেন কেন? আমার আর সহ্য হচ্ছে না। জায়ান মুচকি হেসে বলে উঠল, জায়ান নামক জগতের শাস্তি এমনই হয় হরিণী।
তুমি সহ্য করে নাও, কারণ তুমি এই জগতের হরিণী হবে খুব শীঘ্রই। ইনায়া কথা বলে না। নিধিও ম্লান মুখে তাকিয়ে থাকে। তার কেমন জানি খারাপ লাগছে। ছেলেগুলোর চিৎকার এতক্ষণে কমে এসেছে। হঠাৎ ফাহাদ দরজা খুলে বেরিয়ে এলো। রুমাল দিয়ে রক্তাক্ত হাত মুছে জায়ান জিজ্ঞেস করলো,